নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সার্কিট হাউস মাঠে নেতাকর্মী সমর্থকদের ঢল। জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবের পাশাপাশি ছড়াচ্ছে উত্তাপ, একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের। দেশে ফ্যাসিবাদী কায়দায় আর শাসন চলবে না, যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াত আমিরের। এবং আওয়ামী ফ্যাসিস্টদের কথায় নির্বাচন ভণ্ডুলের সম্ভাবনা নেই, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। সবার ভোটাধিকার নিশ্চিতের কথা জানালেন ইসি সানাউল্লাহ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। ভোটে প্রচারে এবার ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দিচ্ছেন ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায়। বেলা 11:30টার দিকে ঢাকার গুলশানে বাসভবন থেকে সড়কপথে যাত্রা করেন তিনি। ফেরার পথে গাজীপুর ও রাজধানী উত্তরার আজমপুরে নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি প্রধান। এরই মধ্যে ময়মনসিংহে জনসভায় জড়ো হয়েছেন বিএনপি নেতা কর্মী সমর্থকেরা। তারেক রহমানের সফর ঘিরে পথে পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সমাবেশটিকে স্মরণীয় করে রাখতে সব রকম উদ্যোগ নিয়েছে বিএনপি। কাজটা করতে গেলেন কেন? ময়মনসিংহের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ময়মনসিংহের পক্ষ থেকে সবাই বসে যাবেন, সবাই ব্যানার নামিয়ে ফেলবেন, সবাই বসে যাবেন, সবাই ব্যানার নামিয়ে ফেলবেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী, ময়মনসিংহ সদর 4 আসনের প্রার্থী, ময়মনসিংহ মহানগরের। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খুলনা সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা দেশবাসীর জান, মাল, ইজ্জত, আবরুর পাহারাদারের দায়িত্ব পালন করব। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘরদুয়ার ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না, হয়রানি করব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা সেটা করিনি। আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না। আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে, কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ। এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। যুবক বন্ধুরা, তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছো, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই। জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার গতি। ভোটারদের মন জয়ে প্রচারের ধরনেও এসেছে ভিন্নতা। ভেদাভেদ ভুলে প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের দুয়ারে। কেউ কেউ করছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। শহর থেকে গ্রাম সকাল সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। কোথাও শিশুদের সাথে খেলাধুলায় মেতে উঠছেন প্রার্থীরা, কোথাও আবার বয়স্কদের খোঁজ নিচ্ছেন। মসজিদ, মন্দির, বাজার, চায়ের দোকান সবখানেই প্রার্থীদের সরব উপস্থিতি। ধর্ম, বর্ণ কিংবা পেশায় ভেদাভেদ ভুলে সরাসরি ভোটারদের দুয়ারে যাচ্ছেন তারা। শোনার চেষ্টা করছেন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আলহামদুলিল্লাহ, নারী ভোটাররা, মা বোনেরা আমাকে সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছে, যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে, আমার প্রতি যেভাবে ভালোবাসা দেখাচ্ছে, এটা আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কক্সবাজারের নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের দলের সব পরিকল্পনা, ভাবনা ও নিরাপত্তা সবকিছুই রাষ্ট্রকে কেন্দ্র করে, তাই ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি এই দেশের মানুষের, গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা, দেশের নিরাপত্তার ভাবনা সবকিছু এই দেশকে কেন্দ্র করেই। প্রচারে ব্যস্ত নাটোর 2 আসনের বিএনপি প্রার্থীও। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেবে জনগণ। ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, নাটোরের মানুষ মেনে নেবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারণার গতি বাড়ছে নীলফামারী 2 আসনে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন। মাঠ দখলের চেষ্টায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও। কুমিল্লা 9 আসনের জামায়াতের প্রার্থী প্রচারণা চালান মনোহরগঞ্জ উপজেলায়। তার অভিযোগ, নারী কর্মীদের প্রতিপক্ষ দলের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা পুরুষ অঙ্গনে খুব একটা উল্লেখযোগ্য বাধার শিকার হই না, কিন্তু এই আসনে শুরু থেকে আমরা নারীদের প্রচারের ক্ষেত্রে ব্যাপকভাবে বাধার সম্মুখীন হয়েছি। সিরাজগঞ্জের আসনগুলোতে গণসংযোগ পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে ভোট চাইছেন তারা। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাদের আশা ব্যক্ত করতেছেন যে আপনারা ইনশাল্লাহ জয়যুক্ত হবেন। 11 দলের মনোনীত যে প্রার্থী যেখানে, সেখানে আমরা ভোট দেব, এর আশা পাচ্ছি আমরা। এদিকে প্রার্থীরা আচরণবিধি অমান্য করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ করেছেন বরিশালের বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। পেশি শক্তির প্রভাবমুক্ত রাখা যায়, টাকা ছড়ানোর জায়গাটি যদি বন্ধ করা যায়, তাহলে এই হিসাবটি পুরোটি পাল্টে যাবে এবং নতুন ধরনের পরিবর্তন আমাদের ভোটের হিসাবে আসবে। এছাড়া বাকি আসনগুলোতেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর ও রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এদিকে রাজশাহীতে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার রাজশাহীতে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা পালিয়ে আছে, তাদের কথা নির্বাচন ভণ্ডুল বা অস্থিরতা তৈরির কোনো সম্ভাবনা নেই, এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পালিয়ে থাকা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের ফিরিয়ে দিতে আশ্রয় দেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গেল 14 সেপ্টেম্বর শুরু হওয়া এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে মোট 866 জন কারারক্ষী ও নারী কারারক্ষী অংশ নেন। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো, ওনার দেশে এসে বলুক। ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয়। কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে সেটা লক্ষ্য রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে। সকালে নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে বয়সভিত্তিক, লিঙ্গভিত্তিক সবাই ভোট দিতে পারে। কোনো বিষয়ে আইন অমান্যে কোনো ছাড় দেওয়া হবে না। জানান, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাবেই হবে। কেউ যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দিলে তার ভোট বাতিল হয়ে যাবে। এ সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে, তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। সভায় বক্তারা নির্বাচনে আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আমাদেরকে একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শুধু রাজনৈতিক ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে নয়, বয়স ভেদে, লিঙ্গ ভেদে, শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন। সবাই নিজের ভোটারদেরকে সাথে করে নিয়ে আসুক, এতে কোনো সমস্যা নাই। কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। মাঘ মাসেই একটু একটু করে বিদায় নিচ্ছে শীত। রাজধানীতে রাতে আর সকালে একটু শীতের ছোঁয়া থাকলেও দিনভর বইছে ফাল্গুনের হাওয়া। দেশে উত্তরাঞ্চলেও কমেছে শীতের তীব্রতা। রাতে একটু কুয়াশা থাকলেও সকাল থেকে সূর্যের আলোয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। দিনে তাপমাত্রা বাড়ছে প্রতিদিন। উত্তরে জেলার ঠাকুরগাঁয়ে কয়েকদিন ধরে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 10.2 ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরু থেকে এখন পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা প্রতিদিনই ওঠানামা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস। ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পত্রে বলা হয়, 25শে জানুয়ারি পাথরঘাটা উপজেলায় আয়োজিত এক জনসভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বেফাঁস মন্তব্য করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। শামীম আহসানের এমন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামের নীতি ও আদর্শের পরিপন্থী। লক্ষ্মীপুরে 55 কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, সকালে মধু চৌধুরী হাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ সময় 3 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক, যেই শিক্ষার পরে, যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। মানুষ চায়, মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা। এই যে যেমন আমাদের কৃষক ভাইরা, আমরা যদি ময়মনসিংহের কথা ধরি, ময়মনসিংহ সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি, এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যদি ময়মনসিংহে আমরা দেখি পোনা চাষ, মাছের যে পোনা, এইটি আরও অনেক বড় করা যেত। এইটি এখন দেশের বিভিন্ন জায়গায় এই মাছের পোনা সরবরাহ করা হয়, কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয়, এরকম আরও প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের মেয়েদের জন্য, এই যে আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন, এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করা হয়েছিল। মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, সেই মা বোনরা শিক্ষিত হয়েছে। আজকে যদি যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি, আমরা দেখব যে সমগ্র জনসংখ্যার অর্ধেকের মতন হচ্ছে নারী। কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই
আমরা দেশে নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে, এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন, একটু হলেও যাতে করে তাদের সহযোগিতা হয়। ঠিক একইভাবে একটু আগে আমি ময়মনসিংহের মৎস্য চাষিদের কথা বলেছি। একইভাবে শুধু মৎস্য চাষি নয়, মৎস্য চাষির বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন, জমিতে চাষবাস করেন, এইরকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই, এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে? গুড। এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি? বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি, যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে। চট্টগ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পথসভা, মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতি। তবে প্রচারণায় বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ করেছেন কেউ কেউ। মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের মন জয় করতে তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। সব দিক থেকেই তো আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন তো আসলে আগে হয় নাই, তো সেজন্য আমরা সুপরিকল্পিতভাবে সব সেক্টরে আমরা কাজ করব। এলাকা ভিত্তিক সমস্যার সমাধান ও উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। পাশাপাশি কেউ কেউ প্রচারে হামলার অভিযোগও করছেন। পরিকল্পিতভাবে যে সমস্ত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়েছে তাদেরকে পর্যায়ক্রমে এলাকায় এনে পুনর্বাসনের পরিকল্পিত একটা চেষ্টা চলছে। উন্নয়নের জন্য এবং আমাদের পরিবেশের উন্নয়নের জন্য এবং আমাদের আমূল শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ। এদিকে উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সরওয়ার আলমগীর। বিএনপি সব পরিকল্পনা ও ভাবনার রাষ্ট্রকে কেন্দ্র করে, তাই উন্নয়ন, শক্তিশালী গণতন্ত্র ও শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সকালে চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দেশের পক্ষে শক্তিকে পাশে পাবে। বিএনপি দেশের গণমানুষের রাজনৈতিক দল। বিএনপি যে রাষ্ট্রের প্রতিশ্রুতি দেশের মানুষকে দিয়েছে, সুযোগ পেলে সেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন।
সমতলের পাশাপাশি পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও নির্বাচনী গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে রাঙ্গামাটির বিলাই উপজেলার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা গণসংযোগ করেন সদর উপজেলা মগবান ও জিপতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ভোটারের দরজায় দরজায় যাচ্ছেন ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোটার টানতে বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। খাগড়াছড়িতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন পাড়ায় মহল্লায় মহল্লায়। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ভোটারদের নানা দাবির কথাও শুনছেন প্রার্থীরা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি সেখানে। থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে? ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, 1971 সালে যুদ্ধ হয়েছিল। এখানে যারা ইয়াং আছেন তারা, আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন। মুরব্বী যারা আছেন, আমাদের বয়সী যারা আছেন তারা দেখেছেন বা জানেন। সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে এই 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশেরই ছাত্র জনতা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। প্রিয় ভাই বোনেরা, সে 71 সালের যুদ্ধই হোক, 24-এর আন্দোলনই হোক, কে পাহাড়ি মানুষ, কে সমতলের মানুষ, কে নিগত্রী মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে। 71 সালের যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ, কেউ দেখে নাই। কাজেই এইবারও 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। কি বোঝা গেছে ভাই? সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে স্লোগান হবে একটাই। কি সেই স্লোগান? করব কাজ, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। কাজে আসুন, আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক, আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করব। আমরা এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব। শেষ কথার এক কথা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আপনাদের সাথে আবার 12 তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। খাল খনন কর্মসূচি। সবাইকে কোদাল নিয়ে আসতে হবে। পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে টেকনাফ পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে বিজিবি মহাপরিচালকের সভাপতিত্বে কক্সবাজার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমন্বয় সভা হয়। সভায় নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বন্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিবিসি চট্টগ্রাম সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।